আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি কি বলেছিল? যেটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, আর বিধান কি দিচ্ছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে। সামনে 2026 আসবে, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। ও আমি জোর করবার ছেলে নয়, আপনারা ভালো করে জানেন। কিন্তু এতটুকু কাজ আপনাদের করতে হবে, ভোটের নোটিফিকেশন হয়ে যাবে, যে যার বাড়ির সামনে লিখে লিফলেট মেরে দেবেন, সাদা কাগজে লিখবেন যে মাদ্রাসা বাঁচানোর সময়ে, মসজিদ বাঁচানোর সময়ে, ঈদগাহ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে, তৃণমূল আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে, তাই ভোটটা চাইতে এসেছো আমার দরবারে, আমার দ্বারে ভোট চাইবে না, দিল্লিতে গিয়ে ভোট চাও তোমরা। এটা হবে তো নাকি? কারা হবে তো হাত তুলে দেখান তো। মায়ের হাত তুলে দেখান, বাপের হাতটা তুলে রাখুন। হবে তো নাকি? বুঝিয়ে দেবো তো মমতা ব্যানার্জিকে যে মাদ্রাসা বাঁচানোর জন্য তুমি আমার পাশে ছিলে না, মসজিদ বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না, আমার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য তোমাকে আমার পাশে পাইনি, উল্টে তুমি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো। সামনে ভোট আসছে, তুমি আমাদের ভোটের আশা করো না। এটা বলবেন তো নাকি? না তখন কি বুঝিয়ে দেবে সবটাই ভুল বুঝে যাবেন। একদম নয়। আজকে মাদ্রাসা মসজিদ শুধু বাঁচানো নয়, কালকে আজকে মসজিদের জায়গাটা নজর পড়েছে, আজকে ওয়াকফের জায়গায় নজর পড়েছে, ওয়াকফ জায়গা কাটতে চাইছে। কালকে গির্জার জায়গাতে নজর পড়বে, গির্জার জায়গা কাটবে। পরশুদিন গুরুদুয়ারার জায়গা নজর পড়বে, গুরুদুয়ারার জায়গা কাটবে। তারপরে মন্দিরের জায়গায় নজর পড়বে, ওটা কেড়ে নেবে। এই চক্করেরা চালাচ্ছে। এদের হাত থেকে মন্দির, মসজিদ, ঈদগাহ, গুরুদুয়ারা, ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। এই লড়াই একদিনের লড়াই নয়। আমরা যখন এ কথা বলি, তৃণমূলের নেতৃত্বরা আমাদের কি বিজেপির দালাল বলে দেখে দেয়। আর সেই নেতৃত্বদের কাছে আমি একটু বার্তা পৌঁছে দিতে চাই, আমি একটু জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকের পর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে, আইএসএফ নিয়ে, আব্বাস ভাইজান নিয়ে, নওশাদ সিদ্দিকী নিয়ে, তাপস ব্যানার্জি নিয়ে, কুতুব ভাইদেরকে নিয়ে, মুসা ভাইদেরকে নিয়ে, সৌম্যদীপদেরকে নিয়ে কোন কথা বলে তার জবাব দেবেন। এতটাই বলবেন, তোর বাপের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, তোমার মায়ের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ওই মসজিদটা এখনো সুরক্ষিত আছে, তোমার পূর্বপুরুষের কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে, ওখানে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতো তৈরির ফ্যাক্টরি হয়নি, বা ওটাকে কবরস্থানকে খেলার মাঠ যে বানিয়ে দেয়নি, এটা শুধুমাত্র নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য এখনো তোমার বাপের কবরটা ঠিক আছে। কাদেরকে বলবেন এটা? তৃণমূলের নেতাদেরকে বলবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো পর্যন্ত আপনার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে সেই কবরটাকে দেখতে পাচ্ছেন। অন্যথায় এতদিন সেটাকে বুলডোজার লাগিয়ে, জেসিপি লাগিয়ে, প্লেন করে হয়তো মদের ফ্যাক্টরি বানিয়ে দিত। তাই আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য, আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য, আপনার এলাকার মসজিদটা, আপনার এলাকার ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেনি। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাপস ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে মামলা করেছে। এটা মাথায় থাকবে তো নাকি? যে বলবে যে নওশাদ ভাইয়েরা বা এসে বিজেপির হয়ে কথা বলে, তাদের উত্তর দেবেন, তোমার কথা যদি সত্যি হয় প্রমাণটা তুমি দেখাও। যে বলছো তুমি বিজেপির হয়ে কথা বলে, বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে, সেই নওশাদ সিদ্দিকী তো সুপ্রিম কোর্টে মামলা করেছে। ভাই, কোনো মমতা ব্যানার্জি মামলা করেনি, কোনো অভিষেক ব্যানার্জি করেনি আপনার মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে। এখন রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে, কেউ আবার দেখবেন মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুলবে। আমি বলবো এদের ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া স্লোগান
আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া অবদান আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষেরা হিন্দু মুসলমান ভাই ভাই স্লোগান তুলে ব্রিটিশদেরকে যেভাবে বিতাড়িত করেছে, আজকেও আমরা আমাদের পূর্বপুরুষের দেখা পথে যাব। হিন্দু মুসলমান ভাই ভাই সাম্প্রদায়িকতার বাংলায় কোনো ঠাঁই নাই, এ স্লোগান আমাদেরকে তুলতে হবে। আর যদি মনে করেন মোদী হিন্দুকে বাঁচাবে, মমতা মুসলমানকে বাঁচাবে, মোদীজি 11 বছর ক্ষমতায় আছে, দিদি 14 বছর ক্ষমতায় আছে, বুকে হাত দিয়ে বলুন একটা সাধারণ মুসলমান মমতা ব্যানার্জির আমলে আপনার কতটা লাভ হয়েছে বলুন? বলতে পারবেন? বলতে তারাই পারবে যারা তোলা তুলে খায়, যারা কয়লা চুরি করে, বালি চুরি করে, গরু চুরি করে, তারা বলবে লাভবান হয়েছে। ঠিক একইভাবে একটা আমার হিন্দু সমাজের বাপ ভাই মা বোন হাত তুলে বলুন যে মোদি আসার পরে তার ব্যক্তিগত লাভ হয়েছে ঘোড়ার ডিম। মোদিজি এসেছে হিন্দুকে বাঁচাবার নাম করে, অমিত শাহজির ছেলের 14,000 গুণ ব্যবসায়ী বৃদ্ধি পেয়ে গেল। আর এখানে মমতা দিদি মুসলমানকে বাঁচাবার নাম করে এসে তার ভাইপোর সম্পত্তি রকেটের গতিতে বাড়তে লাগলো। আর আমার পাড়ার করিম চাচার ছেলে আর আমার পাড়ার সনাতন কাকার ছেলে একটু খোঁজ নিয়ে দেখুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। কিন্তু ওইদিকে অমিত শাহজির ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপো দুজনের বিজনেস রকেটের গতিতে বাড়ছে। একজন মুসলমানকে বাঁচাচ্ছে, একজন হিন্দুকে বাঁচাবার নাটক করছে। এরা হিন্দু মুসলমানকে বাঁচাবার নাটক করছে, আপনাকে আমাকে বাঁচাবার নাম করে ওরা ওদের গদিকে বাঁচাতে চাইছে। তাই সময় এসেছে আমরা আমাদেরটা বুঝে নেব। তোমাকে হিন্দু মুসলমানকে বাঁচাতে হবে না। তুমি যদি মানুষকে বাঁচাতে চাও স্কুলের টিচার দাও, তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও হসপিটালে ডক্টর দাও, তুমি যদি মানুষকে ভালো রাখতে চাও মানুষের ইনকাম কিভাবে বাড়বে তার রাস্তা ব্যবস্থা করো। তুমি যদি সত্যিকারের অর্থে বাদুড়িয়ার মানুষের ভালো চাও, বসিরহাটের মানুষের ভালো চাও, পশ্চিম বাংলার মানুষের ভালো চাও, তাহলে কলকারখানা কিভাবে তৈরি হবে তার ব্যবস্থা করো। অন্যথায় এই ভালোবাসা আমাদের প্রয়োজন নাই। কেমন এদের ভালোবাসা জানেন? ঠিক মেসিকে দেখার মতো এদের ভালোবাসা। বুঝতে পারছেন? কদিন আগে মেসিকে দেখতে গিয়েছিল না? ভালোবাসায় মেসিকে দেখতে গিয়েছিল কি? টিকিট ছিল তো হাতে, টিকিট ছিল, স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। ওই ভালোবাসা 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 বলে ভালোবাসা কি আমাকে তো বুঝাতে হবে। আমি শুধু বলে যাচ্ছি আপনাকে ভালোবাসি, তা ভালোবাসা কি ভাই? কেমন ধরনের ভালোবাসা? আমাকে ভালোবাসা মানে আমি আপনাদের এখানে কৃষক কারা আছে? আপনাদের মূল পেশা কি এখানকার? হ্যাঁ, চাষবাস তো। কজন কৃষক আছে হাত তুলুন তো, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। যারা কৃষক তারা হাত তুলবেন। এদিকে কৃষক নাই নাকি? আপনারা কৃষক তো? তাহলে কৃষক ভালোবাসা মানে ধরো কৃষককে ভালোবাসছে, কৃষকের ইনকাম বাড়লেই তো ভালোবাসা। হ্যাঁ, আপনারা মাস গেলে এখন কত ইনকাম করেন জানেন? মা আপনাদের স্বামীদের কথা বলছি, মা হয়তো আপনারা অনেকে মাঠে যান, কৃষিকাজের সাথে যুক্ত, মহিলা কৃষকও আছে প্রচুর আমাদের। তো আপনাদের কথা বলছি, মাস গেলে আপনার 8,000 টাকার নিচে ইনকাম করেন পরিবার পিছু কৃষকরা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তথ্য দিয়ে বলছি। কেন 8,000-এর নিচে হবে? আপনারাও কৃষক, কাশ্মীরের কৃষকটাও কৃষক। কাশ্মীর সব থেকে বেশি বাহিনী যেখানে আছে ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে, আপনারা 8,000 টাকার নিচে। হরিয়ানা নাম শুনেছেন, পাঞ্জাব, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, মহারাষ্ট্র, এই সমস্ত এলাকার কৃষকরা মাস গেলে 18,000, 22,000, 25,000 টাকা ইনকাম করে। আপনারা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করেন। এটা তো মেনে নেওয়া যায় না। মেঘালয় একটা ছোট্ট রাজ্য, পাহাড়ের ওপরে একটা রাজ্য, ওই রাজ্যের কৃষকরা মাস গেলে 30,000 টাকার বেশি ইনকাম করে, আর বাদুড়িয়ার কৃষকরা মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে। এই ভালোবেসে লাভ কি ভাই? ভালো যদি আমি কৃষক আমাকে বাসে, সরকার তাহলে পলিসি নিয়ে আসবে আমার ইনকাম বাড়াবার, এটাই তো ভালোবাসা হওয়া দরকার। কিন্তু এই ইনকাম কি বাড়ানো যাবে না? এই ইনকাম বাড়ানোর জায়গা আছে, সরকার এইটা করবে না। স্বামীনাথন কমিশন আপনার ইনকাম বাড়ানোর সুপারিশ করেছে। আপনাদের এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সময় স্বল্প, বাজে কটা? সময় স্বল্প, আমি বেশি বক্তব্য দিতে পারবো না, মাগরিবের আজান হবে। এই এনার্জি লস কারো হচ্ছে না তো? স্বামীনাথন কমিশন একটা সুপারিশ দিয়েছে, আমি সহজেই বলছি, উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। আপনারা একটা ফুলকপি তৈরি করেন তো, এখানে ফুলকপি চাষ হয় তো,
একটা ফুলকপি চাষ করতে আপনার এলাকায় ক টাকা খরচ? হ্যাঁ, কেউ 3 টাকায়, কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 5 টাকাও খরচ হয়ে যায়। আমি ধরছি 3 টাকা খরচ হচ্ছে, আপনি বিক্রি করেন কত? হ্যাঁ, এই দেখো 3 টাকায় তৈরি করে 1.5 টাকায় বিক্রি করে বলছে। এইরকম আপনাদের সাথে ঘটেছে তো? আবার খুব ভালো মার্কেট গেলে 4 টাকায় সেই বরাবর হয়ে যাচ্ছে বা লসে রান করছে। তাহলে এই কৃষক তার উৎপাদিত ফসলের দাম কমে যাক, এটা কি উচিত হবে? স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম হবে, অর্থাৎ খরচ করতে 3 টাকা, 3 টাকা আপনার শ্রম আর 3 টাকা লাভ। তাহলে আপনার একটা ফুলকপি তৈরি করতে 3 টাকা খরচ হয়েছে, ওটা মার্কেটে 9 টাকায় বিক্রি করবেন। আপনার ফুলকপি আজকে 3 টাকায় তৈরি করে কোনো সময় 4 টাকায় বিক্রি করছেন, বা কোনো সময় আবার 1.5 টাকায় তো বিক্রি করতে হচ্ছে, আবার 3 টাকায় 3টে ফুলকপিও দিতে হচ্ছে, এও দিন গিয়েছে, তাই তো? তাহলে আপনি সের পরে মাসের শেষে 8,000 টাকা ইনকাম করছেন। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ যদি হয় তাহলে 3 8 24 উৎপাদিত ফসলের 3 গুণ দাম। এখন 3 গুণ দাম পাচ্ছেন না, 8,000 টাকা ইনকাম করছেন। যখন 3 গুণ দাম পাবেন তাহলে ক টাকা ইনকাম হবে? 3 8 24,000 টাকা। মা আপনাকে 1,000 টাকা ধরিয়ে দিচ্ছে, আপনার স্বামীর ইনকাম থেকে 15,000 টাকা কিন্তু চুনা লাগিয়ে দিচ্ছে এই সরকার। কি বলছি বুঝতে পেরেছো? এই ভালোবাসা আমার দরকার নেই। যদি ভালোই বাসে আপনাকে আমাকে, তাহলে আমার ইনকাম যাতে বাড়ে তার ব্যবস্থা করা। কিভাবে বাড়বে? স্বামীনাথন কমিশনের সুপারিশটা বাস্তবায়ন করবে। বন্ধুগণ, আজকে আপনারা জানেন গত কদিন আগে সোহেল রানা বলে একটি 19 বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কোথায়? উড়িষ্যাতে। ওদেরকে ওদের কাজ করতে দিন, ওরা চলে যাবে। বাদুরিয়া বিধানসভা কমিটির উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির এবং সাথে সাথে অধিকার সবাই যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সমাজে আজকে বিষ ভাব ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, সমাজকে আজকে কুলসিত করার চেষ্টা করছে, সমাজকে আজকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সমাজের বিভিন্ন অংশের মানুষকে এক জায়গায় জড়ো করে এক জায়গায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই আপ্রাণ চেষ্টা চালানোর ক্ষেত্রে সবথেকে আমাদের শক্তি যারা চটে বসে আছেন মা বোন বাপ ভাইরা আমাদেরকে যোগাচ্ছে। আজকে আমি ধন্যবাদ জানাই, যেভাবে বাপ ভাইরা উপস্থিত হয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে আমার মায়েরাও উপস্থিত হয়েছে। আজকে আমি রাজনৈতিক কচলা কচলিতে সেই অর্থে না গিয়ে টু দা পয়েন্ট আমি কয়েকটি কথা বলবো। যেহেতু আমার এত মায়েরা উপস্থিত হয়েছেন, স্বাভাবিকভাবে আমি মায়েদের দিক থেকে কথাটা শুরু করি। মায়েদেরকে এখন বর্তমান সরকার 1,000-1,200 টাকা করে মাসে দিচ্ছে, কিন্তু আমি জানিয়ে রাখি 1,000-1,200 টাকায় একটা সংসার সেই হতে হাত খরচও আজকের দিনে হয় না। আজকে যদি হাত খরচই করতে চাই 2-3 হাজার টাকা কম করে লাগবে। তাই মায়েদের বলি 1,000-1,200তে আমি বিশ্বাস করি না। আমি চাই মায়েদের হাতে কম করে মাস গেলে 5,000-এর ব্যবস্থা করা হোক। মায়েদের হাতে 5,000 করে দেবে, তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নিক, এই প্রস্তাব আমি রাখি। মায়েদেরকে বলবো আপনারা মূল্যবান সময় এখানে দিয়েছেন, এখান থেকে কিছু নিয়ে আপনাদেরকে যেতে হবে। সেটাই একটা শপথ নিয়ে যেতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে যে আপনার বাড়ির সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে এখান থেকে যেতে হবে। বাপেরা আছেন, ভাইয়েরা আছেন, আমি একটু জানতে চাই আজকে বাড়ি যাবেন। আমি একটি হাই স্কুলের সামনে মাঠে আমি প্রোগ্রাম করছি, একটু খোঁজ নিয়ে দেখুন এই হাই স্কুলে যত বাচ্চা আছে, যত ছেলে মেয়ে পড়াশোনা করে, তার অনুপাতে শিক্ষক আছে না নাই একটু খোঁজ নিয়ে দেখবেন। আগামীকাল স্কুল
কবে যবে স্কুল খুলবে, এখন তো শুধু ছুটি আর ছুটি চলছে। একটু খোঁজ নিয়ে দেখবেন, সেই অর্থে স্কুলে টিচার আপনি পাবেন না। এখানে যারা উপস্থিত হয়েছি, গার্জেন যারা আছি, মা বাপ বোথ সাইড যারা আছে এখানে আছেন, বাড়ি যাবেন, ক্লাস 3-4 এর বাচ্চাকে ডাকবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, অনুশীলন 1-এর অঙ্কটা করতে বলবেন। খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়ির 50 জন 100 জনকে ট্রাই করবেন, আপনার এলাকার অধিকাংশ ফেল করবে। ক্লাস 5-6 এর বাচ্চাকে ডাকবেন, পেনটা তুলে দেবেন, খাতাটা তুলে দেবেন, দিয়ে বলবেন একটু তোর নাম, বাপের নাম, মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে কোন ক্লাসে পড়িস, একটু ইংলিশে লিখে দে। খোঁজ নিয়ে দেখবেন, পরীক্ষা করে দেখবেন অধিকাংশ ফেল করবে, পারবে না। আমার এইটা বড় উদাহরণ দেওয়ার মানেটাই হচ্ছে, মা আপনার হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু যে হাতে মমতা ব্যানার্জি আপনাকে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটা মমতা ব্যানার্জি ধ্বংস করছে। তাই আওয়াজ তুলতে হবে, 1000-1200 পরে হবে। স্কুলে শিক্ষক দাও, চক দাও, ডাস্টার দাও, শিক্ষকের হাতে ছড়ি ফিরিয়ে দাও, শিক্ষার পরিকাঠামো ফেরাও। এই আওয়াজটাই মায়েদেরকে আগে তুলতে হবে। অন্যথায় 1000 টাকা 1200 টাকা দেবে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেবে। তাই মায়েরা একটু ভাবার চেষ্টা করবেন, আপনি 1000 টাকা 1200 টাকা দিচ্ছে আপনার হাতে, আপনি কষ্ট করে আপনার ছেলেটাকে বড় করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। আপনি হয়তো পরিচারিকার কাজ করেন বাড়িতে গিয়ে, আপনার স্বামী মাঠে গিয়ে চাষবাস করে, দিন আনে দিন খান, অনটনের সংসার, সেখানে মাসে 1000 টাকা পাওয়াটা সত্যি আপনাদের কাছে অনেক বড় ব্যাপার। আমি এর বিরোধিতা করছি না, এটাকে প্রত্যাখ্যান করার কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি, আপনাকে 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, আপনার ছেলেটি, আপনার মেয়েটি যদি নিজের প্রচেষ্টায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন চাকরির কম্পিটিশনে যাচ্ছে, তখনই আপনার কাছ থেকে 15 লক্ষ টাকার ডিমান্ড করছে, না হলে আপনার ছেলের আর চাকরি দেওয়া হবে না বলছে, বা মেয়ের হবে না। কিন্তু ওই সমাজ ব্যবস্থা বদলাতে হবে। এই সমাজ ব্যবস্থা বদলাতে গেলে মা আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। 1000-1200 পরে হবে, 550 টাকার ফর্ম ফিল আপ করে যাতে সরকারি চাকরি পায়, সেই দিন ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা সকলকে আওয়াজ তুলতে হবে। কোনটা আপনি চাইবেন ভাই? আপনি কোনটা চাইবেন বলুন? আপনার বাড়ির মহিলাকে 1000-1200 টাকা দিক এটা চান, না 550 টাকায় ফর্ম ফিল আপ করে মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টারকে মেনটেন করে চাকরি হোক এটা চান? আপনার হাতে 1000-1200 ধরিয়ে দিচ্ছে, আবার আপনার ছেলে যখন চাকরির জন্য যাচ্ছে কি করছে? আপনাদের কাছ থেকে 15 লক্ষ টাকা কম করে নিচ্ছে। এই দুরবস্থা বন্ধ করতে হবে। মায়ের হাতে 1000 টাকা দিচ্ছে, 1200 টাকা দিচ্ছে, ওই মাই যখন বা ওই মায়ের সন্তান যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সরকারি হসপিটালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, ফলে আপনাকে বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে। আর বেসরকারি হসপিটালে গিয়ে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000, 10,000-এর বিল একবারই বেড়ে যাচ্ছে। তাই কোনটা আপনাদের লাগবে? 1000-1200 দরকার, না হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাবেন? আপনারাই ডিসাইড করবেন। দেখুন মা বাপ যারা আছেন, আমার বলার বক্তব্য এখানে যে আজকে আমার হাতে 1000 টাকা ধরিয়ে দিচ্ছে, আমার অধিকার কিন্তু 1000 নয়, আমার অধিকার 5000, 10,000 সেটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে অধিকার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন, ওখানে পয়েন্ট দেওয়া আছে, ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করার জন্য আমাদের এই অধিকার সমাবেশ, আমাদের অধিকার দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 অনুযায়ী ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে অধিকার কেন্দ্রের বিজেপি সরকার তার সংখ্যার জোর দেখিয়ে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর নামে যে আইন তৈরি করেছে, তার বাতিলের লড়াই আমাদেরকে করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে, নাহলে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি বিহাত হয়ে যাবে। তাই আমাদেরকে অধিকার লড়া, আমাদের অধিকার, মাদ্রাসা আমাদের অধিকার, মসজিদ আমাদের অধিকার, ওয়াকফ সম্পত্তি আমাদের অধিকার, সেটা বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, মাঠে ময়দানে লড়াই করতে হবে, আইনি লড়াই করতে হবে। আজকে
আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে এই বার্তা আমরা দিতে চাইছি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে যে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের বেঞ্চকে এখান থেকে বার্তা দিতে চাইছি যে পশ্চিম বাংলার মানুষ নয়, সারা ভারতের মানুষের সংবিধান বহির মানুষের অধিকারের উপরে কেন্দ্র সরকার অনৈতিকভাবে সংখ্যার জোর দেখিয়ে যে আঘাত নিয়ে এসেছে, সংবিধানকে বাঁচানোর জন্য, ওয়াকফকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য অবিলম্বে ওই আইনকে সুপ্রিম কোর্টের আইনের মাধ্যমে বাতিল করা হোক। এই বার্তা আমরা ভারতের বিচার ব্যবস্থার কাছে পাঠাতে চাইছি। আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি কি বলেছিল? যে দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, আর নিদান কি দিচ্ছে? দিল্লিতে গিয়ে আন্দোলনের গল্প শোনাচ্ছে। সামনে 2026 আসবে, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। ও আমি জোর করবার ছেলে নয়, আপনারা ভালো করে জানেন। কিন্তু এতটুকু কাজ আপনাদের করতে হবে, ভোটের নোটিফিকেশন হয়ে যাবে, যে যার বাড়ির সামনে লিখে লিফলেট মেরে দেবেন, সাদা কাগজে লিখবেন যে মাদ্রাসা বাঁচানোর সময়ে, মসজিদ বাঁচানোর সময়ে, ঈদগাহ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে, তৃণমূল আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে, তাই ভোটটা চাইতে এসেছো আমার দরবারে, আমার দ্বারে ভোট চাইবে না, দিল্লিতে গিয়ে ভোট চাও তোমরা। এটা হবে তো নাকি? কারা হবে তো হাত তুলে দেখান তো, মায়ের হাত তুলে দেখান, বাপের হাতটা তুলে রাখুন। হবে তো নাকি? বুঝিয়ে দেবো তো মমতা ব্যানার্জিকে যে মাদ্রাসা বাঁচানোর জন্য তুমি আমার পাশে ছিলে না, মসজিদ বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না, আমার বাপ দাদুর কবরটাকে বাঁচানোর জন্য তোমাকে আমার পাশে পাইনি, উল্টে তুমি আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছো। সামনে ভোট আসছে, তুমি আমাদের ভোটের আশা করো না। এটা বলবেন তো নাকি? না তখন কি বুঝিয়ে দেবে সবটাই ভুল বুঝে যাবেন। একদম নয়। আজকে মাদ্রাসা মসজিদ শুধু বাঁচানো নয়, কালকে আজকে মসজিদের জায়গাটা নজর পড়েছে, আজকে ওয়াকফের জায়গায় নজর পড়েছে, ওয়াকফ জায়গা কাটতে চাইছে, কালকে গির্জার জায়গাতে নজর পড়বে, গির্জার জায়গা কাটবে, পরশুদিন গুরুদুয়ারার জায়গা নজর পড়বে, গুরুদুয়ারার জায়গা কাটবে, তারপরে মন্দিরের জায়গায় নজর পড়বে, ওটা কেড়ে নেবে। এই চক্করেরা চালাচ্ছে। এদের হাত থেকে মন্দির, মসজিদ, ঈদগাহ, গুরুদুয়ারা, ধর্মস্থানকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। এই লড়াই একদিনের লড়াই নয়। আমরা যখন কথা বলি, তৃণমূলের নেতৃত্বরা আমাদের কি বিজেপির দালাল বলে দেখে দেয়। আর সেই নেতৃত্বদের কাছে আমি একটু বার্তা পৌঁছে দিতে চাই, আমি একটু জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজকের পর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে, আইএসএফ নিয়ে, আব্বাস ভাইজান নিয়ে, নওশাদ সিদ্দিকী নিয়ে, তাপস ব্যানার্জি নিয়ে, কুতুব ভাইদেরকে নিয়ে, মুসা ভাইদেরকে নিয়ে, সৌম্যদীপদেরকে নিয়ে কোনো কথা বলে তার জবাব দেবেন। এতটাই বলবেন, তোর বাপের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, তোমার মায়ের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, ওই মসজিদটা এখনো সুরক্ষিত আছে, তোমার পূর্বপুরুষের কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে, ওখানে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি, জুতো তৈরির ফ্যাক্টরি হয়নি, বা ওটাকে কবরস্থানকে খেলার মাঠ যে বানিয়ে দেয়নি, এটা শুধুমাত্র নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য এখনো তোমার বাপের কবরটা ঠিক আছে। কাদেরকে বলবেন এটা? তৃণমূলের নেতাদেরকে বলবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বলে এখনো পর্যন্ত আপনার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে সেই কবরটাকে দেখতে পাচ্ছেন, অন্যথায় এতদিন সেটাকে বুলডোজার লাগিয়ে, জেসিপি লাগিয়ে, প্লেন করে হয়তো মদের ফ্যাক্টরি বানিয়ে দিত। তাই আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য, আপনার দাদুর কবরটা বাঁচানোর জন্য, আপনার এলাকার মসজিদটা, আপনার এলাকার ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেনি। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছে, তাপস ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে মামলা করেছে। এটা মাথায় থাকবে তো নাকি? যে বলবে যে নওশাদ ভাইয়েরা বা এসে বিজেপির হয়ে কথা বলে, তাদের উত্তর দেবেন, তোমার কথা যদি সত্যি হয় প্রমাণটা তুমি দেখাও। যে বলছো তুমি বিজেপির হয়ে কথা বলে, বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে, সেই নওশাদ সিদ্দিকী তো সুপ্রিম কোর্টে মামলা করেছে ভাই।
কোনো মমতা ব্যানার্জি মামলা করেনি, কোনো অভিষেক ব্যানার্জি করেনি আপনার মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে। এখন রাজনৈতিক কারবারিরা ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলে, কেউ আবার দেখবেন মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুলবে। আমি বলবো এদের ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া স্লোগান আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষের সেই রেখে যাওয়া অবদান আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পূর্বপুরুষেরা হিন্দু মুসলমান ভাই ভাই স্লোগান তুলে ব্রিটিশদেরকে যেভাবে বিতাড়িত করেছে, আজকেও আমরা আমাদের পূর্বপুরুষের দেখা পথে যাব। হিন্দু মুসলমান ভাই ভাই সাম্প্রদায়িকতার বাংলায় কোনো ঠাঁই নাই, এ স্লোগান আমাদেরকে তুলতে হবে। আর যদি মনে করেন মোদী হিন্দুকে বাঁচাবে, মমতা মুসলমানকে বাঁচাবে, মোদীজি 11 বছর ক্ষমতায় আছে, দিদি 14 বছর ক্ষমতায় আছে, বুকে হাত দিয়ে বলুন একটা সাধারণ মুসলমান মমতা ব্যানার্জির আমলে আপনার কতটা লাভ হয়েছে বলুন? বলতে পারবেন? বলতে তারাই পারবে যারা তোলা তুলে খায়, যারা কয়লা চুরি করে, বালি চুরি করে, গরু চুরি করে,